আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অলরেডি অবগত যে ওয়ার্ক পারমিট ভিসা ক্রোয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে। এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব, যেহেতু আমার সুযোগ হয়েছে 7 জন যারা অলরেডি ক্রোয়েশিয়াতে থাকে তাদের সাথে কথা বলার এই বিষয়টা নিয়ে, যে কেন বন্ধ হলো, এখানে আসলে মিস্টেকটা কোথায় ছিল। যেহেতু এই দেশটাতে সুবর্ণ একটা সুযোগ ছিল আমাদের ওখানে গেইন করার এবং ওখানে আমাদের নাম্বারটা ইনক্রিজ করার, বাংলাদেশিদের সংখ্যা অথবা আমাদের কমিউনিটি আরো বিগ করার সুযোগ ছিল, এবং তারা ওয়ার্ক পারমিট দিচ্ছিল। 12,400 ওয়ার্ক পারমিট তারা ইস্যু করেছে। করার পরে এখন তারা ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশিদের জন্য শাটডাউন করে দিয়েছে। সেই শাটডাউনের পিছনে আসলে দায়টা কাদের জন্য আসলে এই পথটা বন্ধ হলো। সো শুরুতেই একটু তথ্য দিয়ে নিচ্ছি যে ইউরোপের এই দেশটা ক্রোয়েশিয়াতে মাত্র 38 লাখ লোকের বসবাস। মাত্র 38 লাখ লোকের বসবাস, যেখানে আমাদের ঢাকা শহরে 2.5 কোটি লোকের বসবাস। এরকম একটা দেশে যেখানে 38 লাখ লোকের বসবাস, সেখানে অবশ্যই ম্যান পাওয়ার সংকট, অবশ্যই সেখানে তাদের দক্ষ লোকবল দরকার, তাদের ওয়ার্কার দরকার। কারণ ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো, বিশেষ করে লো লেভেলের যে একটু কান্ট্রিগুলো, যেমন ক্রোয়েশিয়া অথবা স্লোভাকিয়া অথবা রোমানিয়া, এইখান থেকে কিন্তু মূলত কনস্ট্রাকশন এবং ইলেকট্রিক ওয়ারিং এর যে ওয়ার্কার এবং আরো কার্পেন্টার জাতীয় যে ওয়ার্কার, এগুলো কিন্তু সব ওখান থেকেই জার্মানিতে আসে অথবা সুইজারল্যান্ডে আসে, নেদারল্যান্ডে এসে কাজ করে তারা আবার চলে যায়, অনেকে আবার এখানে সেটেলও হয়ে যায়। ওই জায়গাতে ম্যান পাওয়ারের সংকট, যেহেতু তাদের জনগণই খুবই কম। আর জার্মানি হলো, আপনারা জানেন, ইউরোপের সবচেয়ে লার্জেস্ট জনবহুল একটা কান্ট্রি। আর বাকি দেশগুলোর জনসংখ্যা সবসময় লাখেই থাকে, হয়তো 50 লাখ, হয়তো 30 লাখ, হয়তো 38 লাখ। সো এই দেশটাতেও সুবর্ণ একটা সুযোগ ছিল, কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ করে দিয়েছে। পরিসংখ্যান যেটা বলে যে 12,400 ওয়ার্ক পারমিট তারা ইস্যু করেছে, সেখান থেকে 8,000 জন যারা ক্রোয়েশিয়াতে ইন করে নেই, তার মানে ইন করার আগেই তারা লাগেজ রেখে অন্য একটা কান্ট্রিতে চলে গেছে। যেটা আপনারা জানেন যে একটা পিকচার কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, যেটা ফ্রান্সের এয়ারপোর্টে, যেখানে লাগেজগুলো পড়ে আছে কিন্তু কোনো পার্সন নাই। মানে তারা এয়ারপোর্টে ল্যান্ড করে ওখান থেকে আরেকটা প্লেনে করে অন্য দিকে চলে যায়, অথবা এয়ারপোর্ট থেকে বের হয়ে তারা অন্য কোনো দিকে চলে যায়, তারা লাগেজটা নিতে ইচ্ছুক না। সো এখানে মূল যে প্রবলেমটা হলো যে আপনি ব্যক্তি স্বার্থের জন্য যে সমষ্টিগত স্বার্থ, সেটা তাকে ধূলিসাৎ করে দিলেন। আপনি হয়তো আপনার কথা চিন্তা করে আপনি পালিয়ে গেলেন, কিন্তু আমার কাছে যে দুঃখজনক, আমার কাছে যেটা খুবই 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 দুঃখজনক, এবং আমি খুবই ব্যথিত হই এটা জেনে যে একজনের সুযোগ হলো ইউরোপে বৈধভাবে ঢোকার, বৈধভাবে ঢুকে সে অবৈধ হয়ে যাচ্ছে। এটা হলো একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আপনি আসছেন বৈধভাবে, তার মানে এখানে যদি আপনি থাকেন, এখানে যদি আপনি একটু ধৈর্য রাখেন, তাহলে কিন্তু আপনি এখানে একটা সেটেলমেন্ট পেয়ে যাবেন এবং তারপরে আপনি যে কোনো দিকে যেতে পারবেন। ইভেন আপনারা ঢোকার পরে যদি টিআরসি কার্ডটা নিয়ে তারপরে যেতেন, তারপরেও আপনি কিন্তু বৈধভাবে অন্য দেশে মুভ করতে পারতেন। কিন্তু আপনাদের সেই ধৈর্য, সেই সময়টা আপনারা নেয়। আপনারা ঢুকবেন এবং সাথে সাথে আপনারা বের হয়ে যাবেন। ইভেন অনেকে ঢুকেনই নাই, 12,400 থেকে 8,000 জন ঢুকে নাই। তো সেক্ষেত্রে কি হলো, যা হবার সেটাই হলো, যে ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ হয়ে গেল। আর যাদের সাথে আমার কথা বলার সুযোগ ছিল, তাদের অনেকের মন্তব্য, এবং তাদের অনেকের মন্তব্য খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল। তাদের অনেকে বলেছে যে এদের আসলে ইউরোপে ঢুকতে দেওয়া উচিত না, এদের ইউরোপ থেকে বের করে দেওয়া উচিত, এরা দেশে গিয়ে রিক্সা চালাক। কারণ এখানে যখন আপনি আসতেছেন, সামহাও আপনি একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতেছেন। ইভেন ক্রোয়েশিয়াতে আমি যতজনের ইন্টারভিউ নিয়েছি, সবার সামারি ছিল অ্যাটলিস্ট তারা যারা জব করতেছে তারা মান্থলি 1,000 ইউরো সেভিং করতে পারে। যেহেতু ক্রোয়েশিয়াতে যারা কোনো কোম্পানিতে জব করে, কোম্পানি তার থাকার ব্যবস্থা করে দেয়, এবং সেই সাথে অনেক কোম্পানি তার খাওয়ার ব্যবস্থাটাও করে দেয়। আর ব্যবস্থা না করতে পারলে তারা 100 থেকে 200 ইউরো তারা অ্যাডিশনালি পে করে। আমি যদি রাফলি ক্যালকুলেট করি যে এখানে আপনার মান্থলি 1,000 ইউরো সেভিং, 1,000 ইউরো সেভিং মানে এখন বাংলাদেশি টাকা 1,20,000 থেকে 1,30,000 টাকা। সো আপনি কিন্তু বাংলাদেশে বসে 1,30,000 টাকা এত সহজে আর্ন করতে পারবেন না। আর সেই সাথে আপনার লিভিং স্ট্যান্ডার্ডও এত স্ট্যান্ডার্ড লাইফ লিড করতেও পারতেছেন না। তো তারপরে কেন আপনারা এই সিদ্ধান্ত নেন আমি জানি না, এটা আসলে আমার থেকে আপনারাই ভালো জানেন। আপনি ইউরোপের যে কোনো দেশে বৈধভাবে আসছেন, সেখানে থাকেন, সেখানে পিআর পান, তারপর আরেকটা কান্ট্রিতে মুভ করেন। মানে এত দ্রুত মুভ করার ফলাফল কিন্তু ভালো হচ্ছে না। অনেকে মনে করেন যে জার্মানিতে অবৈধভাবে আসলে 3 বছরের ভিতরে পেপারস হয়ে যাবে, এটা দিবা স্বপ্ন দেখতেছেন। আর জার্মানির রিসেন্ট যে নির্বাচন, গত মাসের 23 তারিখে যে আমরা ভোট দিলাম, যে অবৈধ অভিবাসীদের নিয়ে জার্মানির অবস্থাটা এখন কি, আমরা এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। সো আপনারা সতর্ক থাকবেন, ভুলেও আজকের থেকে সামনের দিনে
কখনোই জার্মানিতে অবৈধভাবে ঢোকার চিন্তাও করবেন না। আপনার লাইফ ডিজাস্টার হয়ে যাবে। 3 বছর থাকবেন, 3 বছর পরে আপনার কেসটা নেগেটিভ হবে, তারপরে আপনাকে আবার পালাতে হবে। সো এইভাবে আসলে একটা জীবন চলে না। তবে আমার কাছে ক্রোয়েশিয়ার বিষয়টা খুবই দুঃখ লেগেছে যে যেখানে একটা ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছিল, 12,400 ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে গেছে, সেটা আমার বন্ধ করে দিতে হলো। যদি ক্রোয়েশিয়া থেকে আপনাদের বেরোইতে হয়, যারা ওখানে যারা ক্রোয়েশিয়াতে আছে তাদের রিকমেন্ডেশন হলো যদি আপনার বেরোতেই হয় অথবা আপনার বেটার কোনো অপরচুনিটি থাকে, তাহলে অ্যাটলিস্ট আপনার টিআরসি কার্ডের জন্য অপেক্ষা করতে হবে। আর এখন ক্রোয়েশিয়ান কোম্পানিগুলো যে কাজটা অ্যাপ্লাই করতেছে বাংলাদেশিদের জন্য বিশেষ করে, তারা হলো 3 মাসের স্যালারি তাদেরকে দিচ্ছে না। মানে 3 মাসের স্যালারি দিচ্ছে না। যদি সে চলে যায় তাহলে তার এই 3 মাসের টাকাটা মার, আদারওয়াইজ তাকে টিআরসি কার্ড করে দিবে। টিআরসি কার্ড করে দেওয়ার জন্য সো তাদের বেতনটা হোল্ড করে রাখতেছে। এটা কিন্তু আমাদের মিস। তবে ক্রোয়েশিয়াতে নেপালিদের অবস্থান খুবই ভালো। আমি যতজন বাংলাদেশের সাথে কথা বলেছি সবাই বলেছে ক্রোয়েশিয়াতে নেপালিদের অবস্থান খুবই ভালো। কারণ 10,000 নেপালি ইন করেছে, তার থেকে 8,000 ভিতরে আছে, 2,000 চলে গেছে। আর আমাদের পার্সেন্টেজটা যদি আপনি দেখেন, 12,400 ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছে, তার 8,000 ইনই করে না। যে কারণে নেপালিদের অবস্থান খুবই ভালো। এবং তারা এটাও বলেছে যে রেস্টুরেন্ট থেকে শুরু করে, গ্রোসারি শপ থেকে শুরু করে, ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে, মানে নেপালিদের সংখ্যাটা বেশি। এবং তাদের কমিউনিটিটা ওখানে দ্রুত গ্রো করতেছে, কারণ তাদের ওই লেভেলের মোটিভেশন এবং প্যাশন তাদের ভিতরে আছে। সো আমার কাছে বিষয়টা খুবই দুঃখ লেগেছে, যে কারণেই আপনাদের মূলত সতর্ক করার জন্য ভিডিওটা করা। যদি ইন ফিউচারে আবার ক্রোয়েশিয়ান ভিসা ওপেন হয় বাংলাদেশিদের জন্য, সো তাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য রাখবেন, ধৈর্য রেখে ইউরোপের একটা কান্ট্রিতে সেটেল হবেন, তারপরে অটোমেটিক আরেকটা কান্ট্রিতে যেতে পারবেন। আর একটা নতুন জায়গায় আসলেই মুভ করা যায় না, নতুন জায়গায় এসে সেখানে সেটেল হতে হয়, সেখানে জানতে হয়, বুঝতে হয়, সময় লাগে। মানে আপনাদের সেই সময় দেওয়ার মতো সময় আপনাদের নেই। বিষয়টা খুবই দুঃখজনক ছিল, যে কারণে আপনাদের সতর্ক করে এবং ফার্দার ইনফরমেশন নিয়েই আপনাদেরকে ইনফরমেশন দেওয়া। যেহেতু আমি অলরেডি 5 থেকে 7 জন বাংলাদেশি যারা ক্রোয়েশিয়ানে আছে, জাগ্রিবে আছে, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা ভুলেও এই ভুলটা ভবিষ্যতে করবেন না যদি আবার আমাদের সুযোগটা তৈরি হয়। ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যে ওটা বিএমডাব্লিউ এর হেডকোয়ার্টার কিনা। ওটা হলো বিএমডাব্লিউ মিউজিয়াম প্লাস ওদের হেডকোয়ার্টার। ভালো থাকবেন। ইনশাল্লাহ ইউরোপে আসলে আপনাদের সাথে টুডে অর টুমরো দেখা হবে। আসসালামু আলাইকুম।